জেলায় জেলায় আইসিইউ সংকট, ঘাটতি অক্সিজেন সিলিন্ডারেরও। খালি আছে 200, উল্টো দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। আইসিইউ বেডে ভর্তি আছে 97 জন। সকল বিভাগে আইসিইউ বেডে রোগী ভর্তি আছে 183 জন। করোনার সময় যে চাহিদা সেটা পূরণ করা আসলে কঠিন হয়ে পড়েছে। রোগী যাতে আইসিইউতে না যায় সেই জায়গাটা বেশি জোর দিতে হবে। স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের টানাটানিতে করোনা পরীক্ষার কিট সংকট। এখন হচ্ছে না, কারণ সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর তৈরি করব। আজও করোনায় শিশুসহ 40 জনের মৃত্যু। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনাকালে বিদ্যুতের ভুতুড়ে বিল ছাড় না দিয়ে উল্টো গ্রাহকের ওপর চাপানো হলো 10 গুণ টাকা। মামলার হুমকি মাঠ পর্যায়ে। রোববার থেকে অনলাইনে গণশুনানি। রাজধানী জুড়ে সেবা সংস্থার স্বেচ্ছাচারী খোঁড়াখুড়ি, অহরহই ঘটছে বড় বড় দুর্ঘটনা। সমাধানে না গিয়ে কাঁদা ছোড়াছুড়িতে ব্যস্ত সংস্থাগুলো। করোনায় দেশের চাকরি বাজারে ধস, বেকার হচ্ছেন অনেকে, কমেছে কর্মসংস্থানও। বাজারমুখী দক্ষ কর্মী না থাকাই কারণ বলছেন উদ্যোক্তারা। উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে তিস্তাসহ নদ নদীর পানি বিপদসীমার ওপরে। কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে ডুবে গেছে বাজার। দেশে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মুমূর্ষু রোগীর সংখ্যাও, যাদের চিকিৎসায় প্রয়োজন আইসিইউ বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। অথচ লাখো রোগীর তুলনায় দেশের আইসিইউ শয্যা খুবই কম, ঘাটতি রয়েছে অক্সিজেন সিলিন্ডারেরও। অথচ এমন সময় পর্যাপ্ত আইসিইউ শয্যা থাকার দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। তারা বলছে 379টি আইসিইউ এর মধ্যে খালি 200টি। করোনায় আক্রান্ত হয়ে একটি আইসিইউর জন্য হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে হয়রান হওয়ার খবর বিভিন্ন সময় প্রকাশিত হয়েছে একাধিক গণমাধ্যমে। সেই সঙ্গে কোভিড হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সুবিধা না থাকার খবরও পাওয়া যাচ্ছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 1,30,000। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে 5% রোগীর জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউ সুবিধা প্রস্তুত রাখা উচিত। সে হিসেবে বর্তমানে দেশের হাসপাতালগুলোতে 6,500 আইসিইউ শয্যা থাকার কথা, কিন্তু সরকারি বেসরকারি হাসপাতাল মিলিয়ে আছে মাত্র 379টি। এখন ডেডিকেটেড আইসিইউ আমাদের সারা দেশে প্রায় 339টার মতো আছে। পাশাপাশি আমরা চেষ্টা করছি যে আরো কিভাবে আইসিইউ সার্ভিস, বিশেষ করে হাইফ্লো নেজাল ক্যানুলার মাধ্যমে অক্সিজেন সাপ্লাই দিতে পারি, সেটি বাড়ানোর কাজ করছি। এত বিশাল ঘাটতির পরও আশ্চর্যজনকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের দাবি পর্যাপ্ত আইসিইউ থাকার। সাধারণ বেড, সেখানে ভর্তি রোগী আছে 2375 জন এবং আইসিইউ বেডে ভর্তি আছে 97 জন এবং সকল বিভাগে রোগী ভর্তি আছে 4691 জন এবং আইসিইউ বেডে রোগী ভর্তি আছে 183 জন। সমস্ত হাসপাতালগুলিতেই রোগী ভর্তি হতে পারবে, কারণ বেড শয্যা, অনেক শয্যা খালি আছে। এমন অবস্থায় উদ্বেগ জানিয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু কোভিড রোগী নয়, সাধারণ রোগীদের জন্য অপর্যাপ্ত আইসিইউ। তাই সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। করোনার পূর্বে আমাদের যে আইসিইউ এর চাহিদা সেটাই কিন্তু পূরণ করতে পারতো না। তো সুতরাং করোনার সময় যখন আইসিইউ এর চাহিদা আরও বেড়ে গিয়েছে, স্বাভাবিক কারণেই এই আইসিইউর যে চাহিদা সেটা পূরণ করা আসলে কঠিন হয়ে পড়েছে। আমাদের যে জায়গাটায় বেশি জোর দিতে হবে সেটা হলো রোগী যাতে আইসিইউতে না যায় সেই জায়গাটা বেশি জোর দিতে হবে। পাশাপাশি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন সিলিন্ডার নিশ্চিতের তাগিদও দিয়েছেন তারা। একজন রোগীকে কখনো কখনো 50 থেকে 60 লিটার অক্সিজেন পার মিনিটও কিন্তু দেওয়ার প্রয়োজন হতে পারে। এই অবস্থায় আমাদের যে অক্সিজেনটার প্রয়োজন অনেক অনেক বেশি। এখন সময় আসছে আমরা বাংলাদেশের যত হেলথ স্ট্রাকচার আছে, যত আইসিইউ বেডগুলো আছে, সেই আইসিইউ বেডগুলোকে একটি সিঙ্গেল কমান্ডের মাধ্যমে নিয়ে আসুন। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী দেশের 8টি বিভাগের হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডার রয়েছে মাত্র 10,220টি, যা করোনা রোগীদের সংখ্যার তুলনায় 8%-এরও কম। মার্জিয়া মুমু, সময় সংবাদ,
ঢাকা। অন্যদিকে অর্থের অভাবে আটকে আছে করোনা টেস্টের কিট আমদানি। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে 1.5 লক্ষ কিট সরবরাহের পরও এখনও 1 টাকাও পরিশোধ করেনি কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। তাই বন্ধ আমদানি। বিকল্প হিসেবে ছোট ছোট লটে কিট আমদানি করছে সিএমএসডি। মহাপরিচালক বলছেন চলতি মাসের শেষেই কাটবে জট, যদিও এ বিষয়ে চেষ্টা করেও অর্থ মন্ত্রণালয়ের কোনো বক্তব্য মেলেনি। রাশেদ লিমনের রিপোর্ট। কিটের সরবরাহ নেই, তাই বন্ধ করোনা টেস্টের বুথ। কোথাও আবার সম্ভব হচ্ছে না নির্দিষ্ট সংখ্যার বাইরে টেস্ট করা। দেশ জুড়ে রোগী বাড়লেও সেই তালে বাড়ছে না টেস্টের সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরে দেওয়া তথ্য মতে এ পর্যন্ত 7 লাখের বেশি কিট আনা হয়েছে। এর মধ্যে 5 লাখ বিভিন্ন ভেন্ডরের মাধ্যমে ক্রয় করেছে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডি। বাকি 2 লাখ এসেছে বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে। অভিযোগ আছে কয়েক দফা একাধিক প্রতিষ্ঠান কিট সরবরাহ করলেও এখনো তাদের 1 টাকাও বিল পরিশোধ করতে পারেনি সিএমএসডি। আমদানিকারক প্রতিষ্ঠানগুলো বলছে টাকা না পেয়ে তারা নতুন করে আর এলসি খুলছেন না, তাই বন্ধ রেখেছেন কিট আমদানি। সিএমএসডি তো এখন এমন একটা অবস্থা, কোম্পানি বন্ধ করে দিয়ে সিএমএসডি কে সাপ্লাই দিতে হবে। সিএমএসডি তো কারোর কোনো বিলই দিচ্ছে না, বললো যে প্রসেসিং আছে। প্রসেসিং আছে এই কথাই কত 1 মাস থেকে শিখে মন্ত্রী পরিষদ থেকে অ্যাপ্রুভ করে আনতে হবে। আমরা তো ফান্ড পাচ্ছি না এখন ইম্পোর্ট করার জন্য, কারণ আমরা অর্ডার নিতে যাচ্ছি না। সিএমএসডি যদি না করে আমরা পুরোটা আইনি দিব কিভাবে? স্বাস্থ্য অধিদপ্তর বলছে করোনা মোকাবেলায় 900 কোটি টাকা বাজেট থাকলেও হাতে পেয়েছেন মাত্র 250 কোটি টাকা। বাজেটের অন্তর্বর্তীকালীন সময় হওয়ায় বাকি বরাদ্দ পেতে কিছুটা জটিলতা হচ্ছে। চলতি মাসের শেষের দিকে সমস্যা মিটবে বলে আশ্বাস ডিজির। এখন হচ্ছে না, কারণ সরকারের ক্রয় প্রক্রিয়ার মধ্যে 30 জুনের পরে আমরা একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করবো, কিভাবে এটা আনা হবে। তারপরে আমরা হবে একসাথে বড় পারচেজ, অনেক দিনের জন্য একসাথে পারচেজ করা হবে। অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য মেলেনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা রোগীর সেবা দেওয়া হবে, চিকিৎসাও চলবে, তবে শঙ্কা থাকবে না চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মীর আক্রান্ত হওয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 5 তরুণের রোবট তৈরির খবরটি থাকছে সংবাদের পরের অংশে। আজও দেশে কোভিড-19 আক্রান্ত হয়ে এক শিশুসহ মারা গেছেন আরও 40 জন, আর একদিনের সর্বোচ্চ নমুনা পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 3868 জন। এ নিয়ে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,30,000। বুলেটিনে সব হাসপাতালে সহজেই রোগী ভর্তির সুযোগ রয়েছে দাবি করে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, কোভিড চিকিৎসায় এখনও সারা দেশে খালি আছে প্রায় 10,000 শয্যা। দেশে কোভিড আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। বেশিরভাগ দিনের মতো শুক্রবারও মৃত্যুর তালিকায় উপরে ঢাকা বিভাগ। 40 জনের মধ্যে 14 জনই ঢাকার। যারা মারা গেছেন তাদের বয়স 61 থেকে 70 বছরের মধ্যে সবচেয়ে বেশি। 0 থেকে 10 বছরের মধ্যে 1 জন, 31 থেকে 40 বছর 3 জন, 41 থেকে 50 6 জন, 51 থেকে 60 12 জন, 61 থেকে 70 14 জন, 71 থেকে 80 3 জন, 81 থেকে 90 বছরের মধ্যে 1 জন। সবশেষ 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয় সর্বোচ্চ 18,498 জনের, যাতে কোভিড শনাক্ত হন 3,868 জন। আরও 1,638 জন সুস্থ হওয়ায় কোভিড মুক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে 53,133 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 20.91% এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.72%। বরাবরের মতো এদিনও মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার পরামর্শ দেওয়া হয় বুলেটিনে। এই কোভিড আক্রান্ত হয়ে ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন রিপোর্টার তোহা খান তামিম। আমরা প্রথমে দেখে নেব গত 24 ঘন্টার নমুনা পরীক্ষা হয়েছে 18,498 জন এবং এ থেকে আক্রান্ত হয়েছে 3,868 জন। আমরা দেখতে পাচ্ছি যে আজও মৃতের খাতায় যোগ হয়েছে 40 জনের নাম। সুস্থ হয়েছেন 1,638 জন এবং এ পর্যন্ত বাংলাদেশে সুস্থ হয়েছেন 53,133 জন। 20 জুন আমরা দেখতে পাচ্ছি 23.09% দিয়ে শুরু হয়েছিল। 23 জুনের পর থেকে আমরা দেখতে পাচ্ছি 20 এবং 21-এর ঘরে কিন্তু এই যে সংক্রমণের হার, সেই সংক্রমণের হারটা ওঠানামা করছে। আক্রান্তের চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 8 মার্চ থেকে বলা যায় যে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল ছিল 8 মে পর্যন্ত। এরপরেই কিন্তু আমরা দেখি
দেখি যে 8 মের পরেই কিন্তু রোগী লাফিয়ে লাফিয়ে বেড়েছে। এখন পর্যন্ত মৃতের যেই সূচক, সেই সূচকের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে প্রথম মারা গিয়েছেন 18 মার্চ একজন, 18 মে পর্যন্ত স্থিতিশীল অবস্থা ছিল 349 জন, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে যেই সূচকটা সেই সূচকে কিন্তু ঊর্ধ্বমুখী। 4টি দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্তের শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা দেখতে পাচ্ছি যে ব্রাজিলে আক্রান্তের হার সবচাইতে বেশি, অর্থাৎ 43.13%। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে যে স্বাস্থ্যবিধি যদি আমরা না মানি তাহলে কিন্তু আমরাই আমাদের পরিবারের জন্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবো। এজন্য এই অদৃশ্য ভাইরাস থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলা। তো এই ছিল আজকের বিশ্লেষণে। করোনার দুঃসময়ে আকাশচুম্বী বিদ্যুৎ বিলের বোঝা এখন বড় দুশ্চিন্তা সাধারণ গ্রাহকের কাছে। কোনো কোনো ক্ষেত্রে বাড়তি 10 গুণ টাকা গ্রাহকের কাঁধে চাপিয়ে দেওয়ার বিলও তৈরি হয়েছে। বিতরণ সংস্থাগুলোর দাবি 30 জুনের মধ্যে নিষ্পত্তি করা হবে বিল সংক্রান্ত জটিলতা। এদিকে অনিয়ম তদারকিতে গঠিত টাস্ক ফোর্সকে 1 সপ্তাহের মধ্যে জড়িতদের চিহ্নিত করতে বলেছে বিদ্যুৎ বিভাগ। দেবাশিস রায়ের রিপোর্ট। করোনার থাবা থেকে রক্ষা পেতে প্রায় 2.5 মাসের সাধারণ ছুটিতে কার্যত স্তব্ধ ছিল পুরো দেশ। সবকিছুর মতো এ সময় বন্ধ হয়ে যায় বাড়ি বাড়ি গিয়ে মিটার থেকে রিডিং নিয়ে বিদ্যুৎ বিল তৈরির কাজও। সংকটের এই সময়ে 3 মাস পর্যন্ত গ্রাহকের বিলম্ব বিল পরিশোধের মাশুলেও ছাড় দিয়েছে সরকার, কিন্তু গ্রাহককে সুবিধা দিতে গিয়ে বিল তৈরির অনিয়মে এখন বড় ফাঁদে পড়েছেন গ্রাহকরাই। 3 মাসে 3400 টাকা হলো 1200 টাকা বিল আসার কথা, 2457 টাকা বিল আসে কিভাবে? বিল নিয়ে তো সমস্যায় পড়েছে, সত্যি কষ্টকর এবং দুঃখজনক। মহামারীর এই দুঃসময়ে বিল সমন্বয়ের নামে প্রিপেইড ও পোস্টপেইড শ্রেণীর ভুক্তভোগীদের দুশ্চিন্তা, প্রিন্সিপাল বিল নামের এই টাকা কি তবে গ্রাহকের ঘাড়েই বর্তাবে? গ্রাহককে এই সেবাটা আমরা প্রপারলি দিতে পারি নাই। ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ সংস্থার দাবি, মাত্র 1 থেকে 2% গ্রাহকের বিলে অভিযোগ উঠেছে। তারা বলছেন গরমে ব্যবহার বাড়ার পাশাপাশি মার্চ মাস থেকে বিদ্যুতের দাম বাড়ায় এই জটিলতা তৈরি হয়েছে। 2 মাসে যেসব অফিস বন্ধ ছিল সেই সব অফিসের বিলটা আপনার বেশি হয়েছে। এখন আমরা মিটার রিডার দেখে দিলে আমরা এটাকে রিভাইজ করে দিচ্ছি এবং সেখানে তার আর বিল বাড়ার কোনো সুযোগ নাই। অনেকের কিন্তু হঠাৎ করে এই 3 মাসের বিলটা বড় হয়ে দেখা যাচ্ছে। প্রিন্সিপালের ব্যাপারটা ভয় পাওয়ার কোনো কারণ নাই বা আমাদেরকে অন্যরকম ভাবার কোনো কারণ নেই। বাড়তি বিলের এই বিড়ম্বনা তদারকিতে এরই মধ্যে অতিরিক্ত সচিবকে প্রধান করে টাস্কফোর্স গঠন করেছে বিদ্যুৎ বিভাগ। কোম্পানিগুলোর দাবি, বিল কাণ্ডে জড়িতদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। গ্রাহককে কোনো অবস্থাতেই তার ব্যবহারের বেশি বিল আমাদেরকে পরিশোধ করতে হবে না, শতকরা 100% নিশ্চয়তা দিচ্ছি। যে জড়িত যদি কার যদি কোনো কিছু থাকে অবশ্যই সেটা তার পানিশমেন্ট হবে। আগামী 10 থেকে 15 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। বিল সংক্রান্ত জটিলতা নিরসনে রোববার থেকে অনলাইনে অভিযোগ নিষ্পত্তি শুরু করবে ডিপিডিসি। এছাড়া ডেস্কো গ্রাহকরা ফোন করেও সেবা পাবেন এই ভুতুড়ে বিলের কবল থেকে। সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে গিয়ে আমরা একটা গণশুনানির মতো করব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির শিকার প্রত্যন্ত অঞ্চলের গ্রাহকরাও। ময়মনসিংহ অঞ্চলের পিটিবির বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ, মিটার রিডিং না দেখেই কয়েক গুণ বেশি বিল করা হচ্ছে। বিল পরিশোধ না করলে দেয়া হচ্ছে মামলার হুমকিও। সাইমাকুন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। ময়মনসিংহ সদর, ফুলপুর সহ জেলার বিভিন্ন এলাকায় ভৌতিক বিল নিয়ে দিশেহারা গ্রাহকরা। মিটারে বর্তমান রিডিংয়ের চেয়ে 300 থেকে 3000 ইউনিট পর্যন্ত বেশি বিল করা হয়েছে শত শত গ্রাহকের নামে। এ নিয়ে বিদ্যুৎ অফিসে ধর্ণা দিয়েও প্রতিকার মিলছে না বলে অভিযোগ গ্রাহকদের। উল্টো 30 জুনের মধ্যে বিল পরিশোধ না করলে মামলার হুমকি দেয়া হচ্ছে বলেও জানান তারা। 800 টাকা আগে আমার মাসে বিল আইতো, 18,000 টাকা মতো আমার বিল আইছে। কত টাকা আমি দাম করতে আমার 356 টাকা আগে বিল করছে, অনেক এই মাসে করছে 7000। সংশোধন করতে গেছি, এই যে বিল করছে এটাই দেওয়া লাগবো, কিস্তি করে দিচ্ছে, আর নাইলে তারা মামলা করে দেবো। মিটার না দেখে মনগড়া বিল দিয়ে টাকা আদায়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা। এই অন্যায়ভাবে বিদ্যুৎ বিল দাখিল করার জন্য, ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, গ্রাহকদেরকে হয়রানি করার জন্য এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন তাদের আমি বিচার দাবি করছি। তবে পিডিবির কর্মকর্তারা বলছেন, বাড়তি বিল পরবর্তী বিলের সাথে ক্রমান্বয়ে সমন্বয় করা হবে। কারেকশন করে দিচ্ছি এবং কিছু পরবর্তীতে আরো যারা আসবে তাদেরকেও কারেকশন করে দিব। গ্রাহকদের একটা ভুল ধারণা যে আসলে আমাদের বেশি বিল করছে, আসলে আমরা বেশি বিল করি নাই, সেটা মিটারের সাথে মিল রেখেই করছে। জেলায় পিডিবির গ্রাহক সংখ্যা প্রায় 4 লাখ।
হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। সেবা সংস্থার অপরিকল্পিত সংযোগ আরও অরক্ষিত হয়ে পড়ছে স্বেচ্ছাচারী খোঁড়াখুঁড়িতে। এতে প্রতিদিনই বাড়ছে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন দুর্ঘটনার ঝুঁকি। অহরহই ঘটছে বড় বড় দুর্ঘটনা। বিশ্লেষকরা বারবার সমন্বয়হীনতার কথা বললেও সেবা সংস্থাগুলো এখনও ব্যস্ত কাঁদা ছোড়াছুড়িতে। আজহার লিমনের রিপোর্ট। এ শহরের প্রতি ইঞ্চি মাটির নিচে জালের মতো ছড়িয়ে আছে ২৬টি সেবা সংস্থার অসংখ্য সংযোগ। বছর জুড়ে চলে এসব সেবা সংস্থার উন্নয়ন কাজ। এক সংস্থার উন্নয়ন কাজে ক্ষতিগ্রস্ত হয় আরেক সংস্থার সংযোগ, নষ্ট হয় সরকারি অর্থ, দুর্ঘটনার মুখে পড়ে সাধারণ জনগণ। এমনই অব্যবস্থাপনার মধ্যে বৃহস্পতিবার মিরপুরে গ্যাস লিকেজ থেকে আগুন লাগে। ফায়ার সার্ভিস বলছে গ্যাসের শাটডাউনের জন্য তিতাসের সাড়া পেতে দেরি হয়েছে। যদিও তিতাস দায় চাপাচ্ছে ওয়াসার উপর, তারা বলছে ওয়াসার হঠকারিতায় প্রায় ক্ষতির মুখে পড়তে হয় তাদের। আজকের ঘটনার জন্য আমরা যে আমাদের কতটুকু গ্যাস অপচয়, কত টাকা গ্যাসে আমাদের ক্ষতি হইল, এটার জন্য আমরা ক্ষতিপূরণ দাবি করব। তিতাসের ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে প্রতিক্রিয়া চাইলে কোনো জবাব দেননি ওয়াসা এমডি। আমি ইসের মধ্যে আছি, ভিডিও মিটিং এ। তিতাস বলতেছে যে আজকের যে ঘটনাটা ঘটলো এর জন্য আপনাদের কাছে ওরা ক্ষতিপূরণ দাবি করবে, ওয়াসা দায়ী। ঠিক আছে, দেখবো। ওকে, আমি জানি না এখন এটা। ফায়ার সার্ভিসের সাবেক এই মহাপরিচালক বলছেন, সেবা সংস্থার এমন সমন্বয়হীনতার কারণে প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে নগরী। ঢাকা শহর পুরোপুরি ঝুঁকির মধ্যে রয়েছে আসলে। সেই জন্য কিন্তু এগুলোকে যদি আমরা সঠিকভাবে প্রোটেক্টেড না করতে পারি, এটা কিন্তু আমাদের বড় রকম একটা পুরো ঢাকা শহরবাসীর জন্য একটা অনেক ঝুঁকিপূর্ণ। স্পর্শকাতর সংযোগের উন্নয়ন কাজে ফায়ার সার্ভিস সহ প্রতিটি সেবা সংস্থার প্রতিনিধির উপস্থিতি নিশ্চিতের সুপারিশ করেন সাবেক এই কর্মকর্তা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে চাকরি হারাচ্ছেন কর্মজীবীরা, কমছে নতুন করে কর্মসংস্থানের সুযোগও। হতাশ হয়ে পড়ছেন তরুণরা। এর কারণ হিসেবে বাজারমুখী মানব সম্পদের অভাবের কথা বলছেন উদ্যোক্তারা। করোনা পরবর্তীতে বেকার সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা করে অর্থনীতিবিদদের পরামর্শ, জোর দিতে হবে বিভিন্ন মেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে উপযুক্ত জনশক্তি গড়ে তোলার উপর। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ব্যয় সংকোচনের পথে হাঁটছে উৎপাদন ও সেবামুখী প্রায় সব শিল্প প্রতিষ্ঠান। এতে প্রতিদিনই চাকরি হারাচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী। হঠাৎ বেকার হয়ে পড়া এই জনগোষ্ঠী জানে না ঠিক কবে আবার তৈরি হবে নতুন করে কর্মসংস্থান। আমরা কয়েক লাখ বেকার সারা বাংলাদেশে খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেলাম। আসলে কবে এই খারাপ সময়টা শেষ হবে, কবে আমরা আমাদের আবার সেই চাকরির পরীক্ষা অংশগ্রহণ করবো, খুব হতাশা কাজ করছে। এমসিকিউ পরীক্ষা দিয়েছি 2020 সালের ফেব্রুয়ারির 29 তারিখ এবং নিয়ম অনুযায়ী আমাদের রিটার্ন পরীক্ষা হওয়ার কথা 2 মাসের মধ্যে। এখন আমাদের পরীক্ষা হচ্ছে না। করোনার প্রভাব পড়েছে বাংলাদেশের চাকরির বাজারে। গবেষণা সংস্থা পিআরআই এর আশঙ্কা, চাকরি হারাতে পারে দেশের 1.5 কোটির বেশি মানুষ, আর ক্ষতির মুখে পড়বে প্রায় 5 কোটি। চাকরির বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থা বলছে, আগের চেয়ে কমেছে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি। সার্কুলারগুলো কোন দিকে যাচ্ছে, কমছে না বাড়ছে? কমাটাই স্বাভাবিক। ডিলার মেতে প্রায় 70-80% মতো কমে গেছিল। জুন মাসে নরমালের তুলনায় 50% মতো কম। সার্চিংটাও প্রায় 30-40% কমে গেছে। এই অবস্থায় সামনে এসেছে দেশে টেকসই কর্মসংস্থানের সুযোগ রয়েছে কতটুকু। আমাদের মিড বেসড এডুকেশনটা সেভাবে ফোকাস করতে পারি না। মিড লেভেল ম্যানেজমেন্ট আমাদের দেশে তৈরি হচ্ছে। কর্মসংস্থানে করোনার নেতিবাচক প্রভাব মোকাবিলায় ও উৎপাদন ব্যবস্থা স্বাভাবিক রাখতে কাজভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি বাড়ানোর পরামর্শ অর্থনীতি বিশ্লেষকদের। যে নতুন প্রযুক্তি আসছে, যে নতুন উৎপাদন ব্যবস্থা আসছে, যে নতুন যন্ত্রপাতিগুলো আসছে, তার সাথে যদি আমরা আমাদের শ্রমিকদের পরিচয় করিয়ে না দিতে পারি, তাহলে আমাদের কিন্তু এই সার্বিক উন্নয়নের অগ্রযাত্রাই ব্যাহত হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য, বয়স বিবেচনায় বর্তমানে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা প্রায় 11.5 কোটি, আর শ্রমবাজারে রয়েছেন প্রায় 6.5 কোটি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার ভয়াল ছোবলে গৃহে প্রবেশের অধিকার হারা গৃহশিক্ষকরা। বন্ধ হয়েছে উপার্জনের পথও। ব্যয়বহুল নগরে টিকতে না পেরে বেশিরভাগ তরুণকেই ফিরতে হচ্ছে গ্রামে। সাতিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আল মামুন। সময় গড়িয়েছে 3 মাস, বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সামাজিক দূরত্ব নিশ্চিতের সময়ে নবীনদের শিক্ষা অনুশীলনে সাহায্যের জন্য নেই গৃহশিক্ষক। আমি ওকে পড়াচ্ছি না, ও তো পিছিয়ে যাচ্ছে। সুস্মিতা চক্রবর্তী মিশু এমনই একজন গৃহশিক্ষক।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার পাশাপাশি 2 বাসায় পড়ান ছাত্র। এর বিনিময়ে পাওয়া অর্থে বেশ চলে তার শিক্ষা সহ আনুষঙ্গিক খরচ। কবে আবার আমার স্বাভাবিক জীবনে ফিরতে পারবো, আমার সেই স্বাধীনতাটা কবে আমার কাছে আবার ফেরত আসবে, আমি সেটা এখনো বলতে পারছি না। পুরো মাস পড়ে এসেও টাকাটা পায়নি, অথবা অনেকের টিউশনে চলেও গেছে। শহরে জীবনে খেয়ে পড়ে বেঁচে থাকা থেকে শুরু করে চাকরির আবেদন খরচ মেটান অনেক তরুণ এই টিউশনির টাকায়। শিক্ষা জীবন শেষ করে কর্মক্ষেত্রের অপেক্ষায় থাকা অনেক তরুণের পরিবারে কিছুটা স্বস্তিও এনে দেয় এই উপার্জন। অনেকটা বাধ্য হয়েই ঢাকা থেকে বাড়িতে চলে আসতে হয়েছে। 65 জন টিচার যারা এখানে আছেন, আমার এখানে দায়িত্বশীল যারা আছেন, তাদের প্রায় সবাই এই মুহূর্তে বাসা ছেড়ে দিয়ে ঢাকার বাইরে আছেন। ইটকাঠ পাথরের এই নগরে ভাগ্যের অন্বেষণে বা নিজের ভবিষ্যৎ গড়ার জন্য যেসব শিক্ষার্থী এবং শিক্ষা জীবনের পরে যারা চাকরির খোঁজে এই শহরে অবস্থান করেন, তারা এখন পড়েছেন করোনার কারণে চরম আর্থিক অনিশ্চয়তায়। এদিকে তরুণ সমাজের প্রতি দ্রুত মনোযোগী হবার আহ্বান সমাজ বিশ্লেষকদের। অনার্স এবং মাস্টার্স থেকে স্টুডেন্টস ঝরে পড়ার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে, আমরা ইউনিভার্সিটি বিভিন্ন সার্ভে থেকে আমরা দেখতে পাচ্ছি। সুতরাং ইমিডিয়েটলি যেটা করণীয় সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সরকার স্বল্পমেয়াদী শিক্ষা ঋণ চালু করতে পারে। করোনাকাল পেরিয়ে আবারও স্বপ্নবাজ তরুণের পদচারণায় মুখর হোক পরিচিত চত্বরগুলো। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে কুড়িগ্রামে ধরলার পানি বইছে বিপদসীমার উপরে। পানি ঢুকে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী 20টির বেশি গ্রাম। পানি বেড়েছে ব্রহ্মপুত্র, ঘাঘট সহ উত্তরাঞ্চলের বিভিন্ন নদ নদীর। সুরমার পানি বেড়ে সুনামগঞ্জে প্লাবিত হয়েছে লোকালয়ে। বর্ষা আর উজানের ঢলে উতলা উত্তরাঞ্চলের নদ নদী। হুহু করে নদীর পানি ঢুকছে চরাঞ্চলে। প্রতিনিয়ত আতঙ্ক বাড়াচ্ছে নদী পারের মানুষের। কুড়িগ্রামে ধরলা ও ব্রহ্মপুত্রের পানি অতিক্রম করেছে বিপদসীমা। ইতোমধ্যে তলিয়ে গেছে 20টিরও বেশি গ্রাম ও রাস্তাঘাট। দুর্ভোগে কয়েক হাজার মানুষ। গবাদি পশু নিয়েও বিপদে পড়েছেন স্থানীয়রা। একদিনের ব্যবধানে তিস্তার পানি বেড়ে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নীলফামারীর জলঢাকা ও ডিমলা উপজেলার অন্তত 15টি গ্রাম। পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে প্রায় 25,000 মানুষ। লালমনিরহাটে তিস্তার পানির নিচে রাস্তাঘাট ও বাড়িঘর। সদর, আদিতমারি ও হাতীবান্ধা উপজেলার বেশ কয়েকটি এলাকার নিম্নাঞ্চলের ভুট্টা, বাদাম ও রূপা আমন ক্ষেতও তলিয়ে গেছে। গাইবান্ধায়ও ব্রহ্মপুত্র ও ঘাঘট সহ সবকটি নদ নদীর পানি বাড়া অব্যাহত রয়েছে। বন্যা ও ভাঙন আতঙ্কে সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জের নদী পারে মানুষ। সুনামগঞ্জের সুরমা, জাদুকাটা, রক্তি, খাসিয়ামারা, চলতি ও পাটলাই সহ সবকটি নদ নদীর পানি বেড়েই চলছে। সুরমার পানি ঢুকে সুনামগঞ্জ পৌর এলাকার পশ্চিম বাজার, সাবমারির ঘাট, বড়পাড়া, মল্লিকপুর সহ বেশ কয়েকটি এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। আগামী 2-1 দিনের মধ্যে নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। করোনার টিকা তৈরিতে কাজ করতে থাকা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা টিকার 3য় ধাপের পরীক্ষা ইতিমধ্যে শুরু করেছেন। এ নিয়ে আশাবাদী ব্রিটেন সহ জার্মানি ও ইউরোপের বিভিন্ন দেশ। অন্যদিকে নতুন করে সংক্রমণের আশঙ্কা বাড়াচ্ছে সবার মনে। গোটা ইউরোপ সহ জার্মানির সংক্রমণের বর্তমান পরিস্থিতি ও টিকার সবশেষ জানাতে বার্লিন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। বিটু, মামুন, আসলে আশাবাদী হওয়ার মতো খবর, কারণ আপনি জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সারা গিলবার্টের নেতৃত্বে যে চিকিৎসা বিজ্ঞানীরা আছেন তারা কিন্তু করোনার যে টিকা তৈরি সেটি নিয়ে ভীষণ রকমের সিরিয়াসলি এবং জরুরিভাবে কাজ করছেন। এবং টিকা তৈরির যে 3য় ধাপের পরীক্ষা নিরীক্ষা, যেটি মানবদেহের শরীরে পরীক্ষা করার যে বিষয়টি সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তারা কিন্তু গত সপ্তাহে আপনি জানেন যে আসলে সাউথ আফ্রিকার সোভেটো নামক একটি ছোট্ট অঞ্চলে সেখানে কিন্তু 2000 মানুষকে বাছাই করা হয়েছে এবং সেখানে মানবদেহের শরীরে আসলে প্রথম যে ডোজটা সেটি কিন্তু প্রয়োগ করা হয়েছে। এবং তাদের মধ্যে 24 বছর বয়সী একজন নারী, গতকাল আমরা জানতে পেরেছি তিনি আসলে বলেছেন যে টিকা নেয়ার পরে তিনি আসলে সুস্থ বোধ করছেন এবং এখনো পর্যন্ত পার্শ্ব প্রতিক্রিয়ার বিষয়টি কিন্তু তিনি এখনো জানাননি। তিনি বলছেন যে আসলে মোটামুটি ভালো অনুভব করছেন। সেই সাথে বাকি যে 2000 তারাও কিন্তু ধীরে ধীরে প্রথম ডোজের যে বিষয়টি সেটি কিন্তু তারা নিচ্ছে এবং 1 মাস পরে দ্বিতীয় ডোজের যে বিষয়টি সেটিও কিন্তু আমরা শুনতে পাবো বলে আশা করছি। সেই সাথে আপনি জানেন যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে যে ফার্মেসি কোম্পানি যেটি হচ্ছে অ্যাস্ট্রাজেনেকা, তাদের সাথে কিন্তু জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশের যে একটি জানেন যে ইনক্লুসিভ ভ্যাকসিনস অ্যালায়েন্সের সাথে
সাথে যে 400 মিলিয়ন ডোজের যে চুক্তি সেটি নিয়ে ব্যাপক আশাবাদী জার্মানি সহ ইউরোপের অন্যান্য দেশগুলো। তারা বলছে যে এই টিকা তৈরির সাউথ আফ্রিকাতে এটি যদি আসলে সফলভাবে সম্পন্ন করা যায় এই পরীক্ষা নিরীক্ষা, তাহলে কিন্তু দারুণ একটি বিষয় হবে। আপনি জানেন যে প্রথম দফায় তারা কিন্তু শিম্পাঞ্জি, দ্বিতীয় দফায় যে শুয়োর, এই শুয়োরের মাধ্যমে পরীক্ষার মাধ্যমে আসলে সেটি চেষ্টা করা হয়েছে কতটুকু আসলে এই করোনা টিকা কাজ করা যায়। সেই সাথে আপনাকে শেষ করব মামুন, আপনি জানেন যে জার্মানিতে 24 ঘন্টার ব্যবধানে 630 জন নতুন করে সংক্রমিত হয়েছে এবং বিভিন্ন হাঁস মুরগির খামারে এই সংক্রমণ কিন্তু ছড়িয়েছে। মামুন, আপাতত এই ছিল আমার কাছে জার্মানি থেকে করোনা ভাইরাসের টিকা এবং অক্সফোর্ডের টিকা নিয়ে আমার কাছে সর্বশেষ। মামুন, ইউরোপের করোনা সংক্রমণ এবং টিকা তৈরির অগ্রগতির খবর জানাতে যোগ দিয়েছিলেন জার্মানির বার্লিন থেকে সহকর্মী বিটু বড়ুয়া। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এবার কক্সবাজারে কন্ট্রাক্ট ট্রেসিং এর কার্যক্রম শুরু হয়েছে। বিকেলে পৌর শহরের 12টি ওয়ার্ডে এই তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন স্বেচ্ছাসেবকরা বলছেন, তথ্য সংগ্রহ করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। অনেকে ভয়ে তথ্য দিচ্ছেন না। এ অবস্থায় করোনা সংক্রমণ ঠেকাতে জনগণকে স্বেচ্ছাসেবকদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কোনোভাবেই কক্সবাজারে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। রেড জোন, লকডাউন কিংবা সাধারণ ছুটি ঘোষণার পরও সংক্রমণ বেড়েই চলেছে। তাই এবার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে পৌর এলাকায় শুরু হয়েছে কন্টাক্ট ট্রেসিং কার্যক্রম। শুক্রবার বিকেলে একযোগে 12টি ওয়ার্ডে এই কন্টাক্ট ট্রেসিং এর কার্যক্রমে নামেন স্বেচ্ছাসেবকরা। তারা স্বাস্থ্য বিভাগের দেয়া তালিকা অনুযায়ী আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে সংগ্রহ করছেন তথ্য। তবে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান তারা। আমরা বাড়িতে যাচ্ছি এবং বিভিন্ন রোগীদের ডাটা আমরা সংগ্রহ করেছি। অনেকে ভুল নাম্বার দিয়েছে, যার কারণে বলছে রং নাম্বার। করোনা রোগী আক্রান্ত হয়েছে, যাদের ঠিকানা দিয়েছে বেশিরভাগ প্রায় ঠিকানাগুলো ভুল পাওয়া যাচ্ছে। আমরা তারপরেও চেষ্টা করছি তাদের কাছাকাছি গিয়ে তাদের তথ্যটুকু সংগ্রহ করার জন্য। করোনা আক্রান্ত ব্যক্তির বাড়ি, লকডাউন, সংস্পর্শে আসাদের কোয়ারেন্টাইন নিশ্চিত সহ স্বেচ্ছাসেবকরা সব ধরনের সহযোগিতা করবেন বলে জানালেন এই সমন্বয়ক। পজিটিভ রোগীদেরকে ডাক্তারের পরামর্শে চিকিৎসার ব্যবস্থা করা, প্রয়োজনে যারা হোম কোয়ারেন্টাইনে থাকবে তাদের ঘরে বাজার করে দেওয়া। আর জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা সংক্রমণ ঠেকাতে জনগণকে সঠিক তথ্য দিয়ে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করার আহ্বান জানান। এরা সম্পূর্ণ অবৈতনিকভাবে মানুষের সাহায্যার্থে ওনারা এই কাজটুকু বেছে নিয়েছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই। কক্সবাজার পৌরসভার 12টি ওয়ার্ডে কন্টাক্ট ট্রেসিং দলে কাজ করছেন প্রশিক্ষিত 60 জন স্বেচ্ছাসেবক। প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করছে 5 জন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।